আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের আলোচনায় অতিথি হিসেবে একজন নতুন মানুষকে আনার চেষ্টা করেছি। আমাদের দর্শকদের জন্য উনি নতুন, মানে আমার দর্শকদের জন্য, কিন্তু আমার কাছে খুবই পুরনো, আমার দীর্ঘদিনের একদম প্রথম জীবনের সহকর্মী। এবং আপনারা সবাই তাকে তার ব্যক্তিগত তার নামেই চিনেন, তাকে ব্যক্তি হিসেবে চিনেন। একসময় বাংলাদেশে বড় বড় পত্রিকায় চাকরি করেছেন, এখন কানাডায় অবস্থান করছেন। জনাব শওকত আলী সাগর। জনাব শওকত আলী সাগর, আপনাকে আমার এই অনুষ্ঠান, আপনি প্রথমবারের মতো এসেছেন, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। আশা করি আপনি ভালো আছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে কৃতজ্ঞতা আপনার না, কৃতজ্ঞতা আমার। দুটো কারণে। প্রথম কারণে হচ্ছে যে আমার সাংবাদিকতা জীবনের প্রথম আমি যে প্রতিষ্ঠানটিতে কাজ করেছি, সেই প্রতিষ্ঠানটিতে আপনি যদিও শব্দটা পছন্দ করবেন না, সেই সময়ও করেন নাই, এখনো হয়তো করবেন না, তবু আমি বলি, সেই সময় কিন্তু আপনাকে আমি আমার বস হিসেবে পেয়েছি, সহকর্মী, বস। আবার অনেকদিন পরে আপনার প্ল্যাটফর্মটা খুবই জনপ্রিয়। আমার চারপাশে, আমি কানাডাতে থাকি, কানাডার চারপাশে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় নানা প্রসঙ্গে, বাংলাদেশ প্রসঙ্গ, রাজনৈতিক প্রসঙ্গ আসলেই আপনার এই প্ল্যাটফর্মের কথা আসে, আপনার কথা আসে। ফলে আজকে আমি ঠিক এই প্ল্যাটফর্ম, যেটা আমি প্রায় নিয়মিত দেখি, একজন দর্শক, আপনার কথা শুনি, আজকে আমি আপনার সঙ্গে বসে কথা বলছি। ফলে কৃতজ্ঞতাটা আসলে আমার। আচ্ছা, ঠিক আছে, দুজনের কৃতজ্ঞতা। তো প্রিয় দর্শক, আমরা আমাদের ব্যক্তিগত আলাপচারিতা চলতে থাকবে। আমরা আগামীতেও আশা করি ওনার সঙ্গে মিলিত হতে পারবো। আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রসঙ্গে হয়তো স্মৃতিচারণা করবো, এবং আমার ধারণা সেগুলো আপনারা এনজয় করবেন। আমি এবারে সরাসরি আমাদের দেশের প্রসঙ্গে আসি। যদিও আপনি অনেক দূরে থাকেন, সময়ের অনেক ব্যবধান, কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি এবং আমরা জানি যে দেশ নিয়ে আপনার চিন্তা ভাবনা খুবই পরিষ্কার, এবং আপনি সবসময় কানেক্টেড থাকেন, মেন্টালি তো থাকেনি বিভিন্ন বিষয়ে। অনেক সময় দেখেছি আমাদের দেশের কোনো সাংবাদিক রেড করার আগে আমি আপনার স্ট্যাটাস পেয়েছি বহুবার। তো সেই প্রত্যাশা থেকে আলোচনাটা শুরু করছি। আপনি দেশে থাকতে প্রথম আলোতে দীর্ঘদিন ইকোনমিক বিটটা আপনি দেখতেন, ওটার ইনচার্জ আপনি ছিলেন। এই অর্থনৈতিক দিকটা দিয়ে আপনাকে আমি প্রশ্নটা করতে যাচ্ছি। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, দুদিন আগে একটা বড় দলের বড় নেতা, মানে বিএনপির একদম স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস একটা অভিযোগ করেছেন। উনি অনেক কিছুই বলেছেন, তার মধ্যে যে অভিযোগটা নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই, উনি বলেছেন যে গত 8 মাসে দেশ থেকে 90,000 কোটি টাকা বাইরে পাচার হয়ে গেছে। তো বাংলাদেশের জন্য গত 15 বছর একটা বিভীষিকা ছিল এই অর্থ পাচার হয়ে যাওয়া। উনি 8 মাসের হিসাব দেওয়া মানে এই অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন। তো এই সরকারের সময় সবচেয়ে যেটা স্বস্তির জায়গাটা আমাদের কাছে ছিল, আমরা ভেবেছিলাম অন্য কিছু ক্ষেত্রে না হোক, অন্ততপক্ষে অর্থ পাচারটা বোধহয় এই সরকার থামাতে পেরেছে। এই সময় যদি এই ধরনের একটা তথ্য আমাদেরকে শুনতে হয়, সেটা নিয়ে আমাদের আসলে চিন্তিত হওয়ার মতো প্রচুর কারণ আছে কিনা, এবং আপনি এটা কিভাবে ব্যাখ্যা করেন? এটা কি কেবলই রাজনৈতিক বক্তব্য, নাকি এখানে ভিত্তি থাকতে পারে, অথবা ভিত্তি থাকলে কি, না থাকলে কি? এই বিষয়ে আপনার মূল্যায়নটা আমরা একটু শুনতে চাই। আমি যদি ঠিক এইভাবে দেখি মাসুদ ভাই, যে এটি কেবলই রাজনৈতিক বক্তব্য, সেই ক্ষেত্রে একটি অন্যতম প্রধান দল, রাজনৈতিক দল বাংলাদেশের, তার শীর্ষ পর্যায়ের একজন নেতার প্রতি এক ধরনের অনাস্থা প্রকাশ করা হয়। এবং আমাদের ভাবনাটা ঠিক এভাবে ভাবতে হয় যে আমাদের দেশের রাজনীতিকরা আসলে কথার জন্য কথা বলেন, সত্য কথা বলেন না। সেই জায়গা থেকে আমি যেহেতু রাজনীতির উপর আস্থাশীল, এবং সেই কারণে আমি তার এই কথাটাকে, তার বক্তব্যটাকে একটু বিবেচনায় রাখতে চাই। এই কারণে যে আপনি খেয়াল করবেন যে গত এই 8-9 মাস ধরে নানাভাবে এই ধরনের অভিযোগগুলো কিন্তু আমাদের জনপরিসরে, ব্যক্তিগত আলাপচারিতা, এর সঙ্গে ফিসফিসানিতে এই কথাগুলো কিন্তু এসেছে। এবং বিভিন্ন সময় বিভিন্ন জনের একেবারে দায়িত্বশীল যারা বিভিন্ন সময় বিদেশে গিয়েছেন, তাদের নাম ধরে ধরে সোশ্যাল মিডিয়ায় এমন কথাবার্তা হয়েছে যে, ও আচ্ছা, উনি তো অমুক দেশে গিয়েছেন, অমুক ল্যান্ডে গিয়েছেন, সেখানে টাকা পয়সা রেখে আসতে গিয়েছেন। ফলে এই যে একটি পুরো 8-9 মাস ধরে যে আলোচনাটা হয়েছে, তারই একটি সাম আপ আমার কাছে মনে হয়েছে যে বিএনপির কেন্দ্রীয় নেতা তিনি যে কথাটি বলেছেন সেটি। এখন আমরা যদি এটিকে এইভাবে বলার চেষ্টা করি যে না, তিনি একটি কথার কথা বলেছেন, সেক্ষেত্রে আপনি গত 15 বছরের কথাও বলেছেন। আমরা যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দিকে তাকাই, আপনি খেয়াল করবেন যে গভর্নর সাহেব
এই জায়গায় আমি একটি বক্তব্য বলি যে আপনি যদি ডেভেলপ কান্ট্রিতে বলেন, ওয়েস্টার্ন কান্ট্রিতে বলেন, সেন্ট্রাল ব্যাংকের গভর্নররা কালে ভদ্রে কথাবার্তা বলে, এবং ওনারা যখন কথা বলে দেন ইট বিকাম এ হেডলাইন ইন দ্য নিউজ পেপার যে আজকে গভর্নর কথা বলেছেন। এবং গভর্নর সাধারণত এমন কথাই বলেন যেটা সব মিডিয়ার একটা হেডলাইন হয়। আমি কানাডার কথা যদি বলি, কানাডার গভর্নর প্রতি মাসে নিয়ম করে তিনি একবার মিডিয়ার সামনে আসেন, কারণ এভরি মান্থে তিনি মনিটারি পলিসি অ্যানাউন্স করেন, ইন্টারেস্ট রেট সম্পর্কে ডিসিশন দেন। এর বাইরে তিনি যখন কোথাও কোনো মিডিয়াতে ইন্টারভিউ দেন, সেটি সেন্ট্রাল ব্যাংক থেকে প্রেস রিলিজ দিয়ে জানানো হয় যে গভর্নর অমুক দিন অমুক জায়গায় একটা ইন্টারভিউ দিচ্ছেন, সেটি অমুক দিন ব্রডকাস্ট হবে। ফলে গভর্নরের বক্তব্য কিন্তু প্রতিদিনকার বক্তব্যের বিষয় না। কিন্তু আমাদের গভর্নর আমরা দেখেছি যে প্রতিদিন বক্তব্য দিচ্ছেন, মুদ্রা পাচার নিয়ে কথা বলছেন, বিদেশে গিয়েছেন। এখন এই যে তার এই বক্তব্যগুলো, আমরা সেই বক্তব্যগুলোকে কিভাবে দেখবো? আমরা কি সেটি নিয়ে একটা প্রশ্ন তুলবো? এবং যদি প্রশ্ন তুলি বা না তুলি, আমি কিন্তু এই জায়গাটা একটু দেখতে চাই বা বলতে চাই যে 8 মাস 9 মাস সময়ের মধ্যে আমি গভর্নমেন্ট চালাচ্ছি, গভর্নমেন্ট মেশিনারিজ আমার হাতে, আমার সবকিছু, আমি কোনো একটা স্পেসিফিক কেস প্রমাণ করতে পেরেছি কিনা যে হ্যাঁ গত 15 বছরে অমুক এই প্রক্রিয়ায় এত টাকা পাচার করেছে। যদি প্রমাণ করতে না পারি, বা একটি মামলা হয়েছে কিনা যে অর্থ পাচারের মামলা, দুর্নীতির মামলা, খুনের মামলা অসংখ্য হয়েছে, অসংখ্য হচ্ছে, কিন্তু একটি দুর্নীতির মামলা, অর্থ পাচারের মামলা কেন হয়নি? তাহলে আমরা কি সেটি মানে কোনো প্রমাণ করতে পারছি না, নাকি আমরা প্রমাণ করার চেষ্টা করছি না, নাকি আমরা কেবলই বক্তৃতা দিচ্ছি? আমরা প্রায়শ শুনি যে বিদেশ থেকে আমরা এই অর্থ বছরে এত টাকা, পাচার হওয়া টাকা নিয়ে আসবো, গভর্নর সাহেব বলেন। এখন আপনি যদি কয়েকদিন আগে ঢাকায় ইউরোপীয় হাইকমিশনের রাষ্ট্রদূত, তিনি ফরেন করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের যে বক্তৃতাটি করেছেন, তিনি কিন্তু স্পেসিফিক বলেছেন যে আপনাদের কাছে কি তথ্য উপাত্ত আছে সেগুলো নিয়ে সংশ্লিষ্ট দেশে আপনাদের দেন দরবার করতে হবে। জায়গাটা কিন্তু মাসুদ ভাই এই জায়গাটায় আপনি আগে আপনার দেশে প্রুভ করতে হবে যে এই লোকটি এই প্রক্রিয়ায় এই পরিমাণ টাকা পাচার করেছে। দেন আপনি কানাডাকে এসে বলবেন, আমেরিকাকে এসে বলবেন, বা অস্ট্রেলিয়াকে এসে বলবেন। আপনি যদি মুখস্থ এসে বলেন যে অমুক টাকা নিয়ে এসেছে তোমার দেশে, তুমি হেল্প করো, তারা কিন্তু আপনার কথা শুনবে না। আবার এইসব দেশে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের এই সমস্ত সংশ্লিষ্ট যে সমস্ত দায়িত্ববান ব্যক্তিরা আছেন, তাদের আচার আচরণও অনেকটা সেই বাগাড়ম্বরপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দের মতো, যে তারা কাগজে কলমে সুনির্দিষ্টভাবে কাজগুলো না করে মিডিয়ার সামনে বলে এক ধরনের জনপ্রিয়তার দিকে ঝুঁকতে চান। এক্স্যাক্টলি। আমি যদি এই জায়গাটা আরো একটা স্পেসিফিক উদাহরণ আপনাকে দিই, একটা খুব বহুল আলোচিত একটা কথা যে একজন ব্যক্তি টিউশন ফি বাবদ 400 কোটি টাকা বিদেশে পাঠিয়েছে, যেটি স্বয়ং প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণেও তিনি উল্লেখ করেছেন। এবং তিনি কিন্তু আরো একটা শব্দ যোগ করেছেন সেখানে, ব্যাংকিং চ্যানেলে এই টাকাটি পাঠানো হয়েছে। যদি ব্যাংকিং চ্যানেলে পাঠানো হয় তাহলে আপনার কাছে ডকুমেন্ট আছে, কোন ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছে, কে পাঠিয়েছে, কোন দেশে পাঠিয়েছে, কোন ইউনিভার্সিটিতে পাঠিয়েছে। আবার ইউনিভার্সিটির টিউশন ফি কিন্তু এইখানে ব্যাংকিং চ্যানেলে আসে, অন্যভাবে আসে না। আচ্ছা, তাহলে আপনার হাতে কিন্তু তথ্য প্রমাণ আছে। এখন আপনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যখন এই অভিযোগটি করেন, পৃথিবীর কোথাও, এমনকি আপনি যদি অক্সফোর্ডেও পড়েন, সেখানেও 400 কোটি টাকা বাংলাদেশি টাকায় কোনো টিউশন ফি হয় না। তাহলে যদি এই টাকাটা টিউশন ফি হিসেবে গিয়ে থাকে এবং ব্যাংকিং চ্যানেলে গিয়ে থাকে, তাহলে তো আপনার কাছে তথ্য প্রমাণ আছে। এবং তথ্য প্রমাণ থাকলে আপনি ওই ব্যক্তিটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা, তার বিরুদ্ধে অর্থ পাচারের মামলা হয়েছে কিনা, তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে কিনা, না হয়ে থাকলে কেন হয়নি, এই প্রশ্নটি কিন্তু আমরা করতে পারি। এবং এই জায়গাটাই কিন্তু হয়তো হয়েছে, পাবলিক হয়নি। আমরা ঠিক একই সময় যদি আরেকটি আলোচনা আনি যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেছিলেন যে আমার কানাডার এক আওয়ামী লীগ নেতা, তিনি 660 কোটি টাকার মতো বা সামথিং লাইক দ্যাট তিনি বিদেশ থেকে দেশে পাঠিয়েছেন রেমিটেন্স হিসাবে। এবং তারপর দিন তিনি যখন প্রতিবাদ করলেন, আমি দেখলাম যে প্রায় সব কোটি পত্রিকা বিশাল করে, সাধারণত প্রতিবাদ ছোট করে ছাপা হয়, কিন্তু তিনি যে বক্তব্য দিলেন, মানে নিউজ যত বড় ঠিক তত বড় তার বক্তব্য ছাপা হয়েছে প্রায় সব কোটি পত্রিকায়। তো ফলে দেখেন, আপনি প্রথম রেভিনিউ বোর্ডের চেয়ারম্যান কথাটা বললেন, তার একদিন দুদিনের মধ্যে পত্রিকায় বিস্তারিত নিউজ চলে আসলো যে কে এই টাকাটি পাঠিয়েছেন। এবং তিনি যখন বক্তব্য দিলেন, তারপরে সেটি কিন্তু থেমে গেল। তার মানে হচ্ছে যে পত্রিকাগুলো মেনে নিয়েছে যে রেভিনিউ বোর্ডের চেয়ারম্যান যে কথাটি বলেছিলেন সেটি আসলে ঠিক না, ওই লোকের কথাটাই ঠিক। কিন্তু এই জায়গাটাও কিন্তু সেটি হতে পারতো, যখন প্রধান উপদেষ্টা বললেন যে 400 কোটি টাকা একজন টিউশন ফি পাঠিয়েছে,
পত্রিকায় সেটিকে নিয়ে নিউজ হতে পারতো যে কোন লোকটি সেটি, বা গভর্নমেন্ট সেটি ব্যবস্থা করে নিতে পারতো। আমরা কিন্তু সেটি কোথাও আমরা দেখিনি, এবং দেখিনি বলে কিন্তু আমাদের মনে সংশয় জাগে যে তাহলে কি এগুলো সবই বক্তৃতা, সবই বাগাড়ম্বর। কিন্তু তাহলে বাগাড়ম্বর ধরা যাক, আপনি যেটা বললেন রেভিনিউ বোর্ডের চেয়ারম্যান, উনি তো একজন টেকনিক্যাল লোক, উনি তো আর মানে এ লেভেলের লোক না। তো উনি যখন বলেন এবং সেটা যদি পরবর্তী সময়ে উনি যদি এটাকে ডিফেন্ড করতে না পারেন, তাহলে তো এক ধরনের বোঝা যায় যে এদের মধ্যে তথ্য ভিত্তিক কথা বলার চেয়ে রাজনৈতিক মাঠ গরম করার কথা বলার প্রতি আগ্রহ বেশি। আমার কাছে তাই মনে হয়েছে। আমি যদি এখান থেকে যদি একটা সিদ্ধান্তে পৌঁছতে চাই, যে প্রধান উপদেষ্টাকে যিনি এই তথ্যটা দিয়েছিলেন, তিনিও ওই প্রধান উপদেষ্টার কাছে তাৎক্ষণিকভাবে সাময়িক সময়ের জন্য একটু মানে বাহবা পাওয়ার জন্য ওরকম একটা হিসাব দিয়েছিলেন, একটা কথা বলেছিলেন, এবং ওটা পেয়ে উনি আবার আনন্দের সঙ্গে এটা প্রকাশ করে দিয়েছেন জাতির সামনে। এখন আর এটা প্রমাণ হচ্ছে না, তাহলে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথাই বা তারা বলবেন কেন? আবার বিপরীত দিকে এমনও হতে পারে আমার হয়তো স্পেসিফিক করাটা ঠিক হবে না, কিন্তু এই বিষয়টি নিয়ে, এই যে 400 কোটি টাকার টিউশন ফি, এটি নিয়ে কিন্তু খুব চমৎকার একটা আমি কি বলবো যে এক ধরনের কিন্তু একটা আলোচনা আছে যে কেউ একজন মানে তার এক্স এর বিরুদ্ধে কোথাও একটা ঘরোয়া আড্ডায় বলেছে, এবং সেটি সরকারের কেউ একজন আরেকজনের কাছে তুলে দিয়েছে, এবং তিনি আবার সেটি প্রধান উপদেষ্টা পর্যন্ত নিয়ে গেছেন। এরকম একটা গুঞ্জন কিন্তু এইভাবে কি দেশ চলে? একটা সরকার প্রধান কি এইভাবে এই সমস্ত সুইপিং কমেন্টের উপর ডিপেন্ড করে জাতির কিছু বলতে পারেন? কিন্তু আমি যদি মনে করি আমি জানি না, আবার এমনও হতে পারে হয়তো আসলে আছে একজন মামলা মোকদ্দমা হয়েছে, কিন্তু সেটা তারা জনসমক্ষে প্রকাশ করেননি। কিন্তু এখানে বলতে একটা কথা আপনাকে আমি বলবো, এটা কি উচিত না যখন এই ধরনের একটা কথা উনি বলেন, তখন এটার আফটার ইফেক্ট কি হলো, পরবর্তীতে ওনারা কি কি পদক্ষেপ নিলেন, সেই জিনিসটাও কি পাবলিক করা উচিত না? অবশ্যই উচিত, কারণ আমরা তো দেখি যে কার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, কার ব্যাংকে কি পাওয়া গেছে, সেটা তো প্রাইভেট ইনফরমেশন। আপনি প্রমাণিত না হওয়া পর্যন্ত সেগুলো আপনি পাবলিকলি ডিসক্লোজ করতে পারেন না। এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে। আপনি এইসব দেশে কার ব্যাংক ফ্রিজ করা হয়, কার ব্যাংকে কি আছে, সেই সব কিন্তু মিডিয়াতে যায় না। তো এত তথ্য যখন বাংলাদেশে মিডিয়াতে যায়, তাহলে এটা তো একটা গুরুতর বিষয়। স্বয়ং প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে এটি নিয়ে কথা বলেছেন, সেটি মিডিয়াতে আসবে না কেন? সেটা তো আসা উচিত ছিল। আরেকটা কথা, আপনিও মাঝখানে একবার কোথায় দেখলাম বলেছেন যে এই সরকার আসার পরপরই ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে একটা দুর্নীতি শ্বেতপত্র ওনারা প্রকাশ করেছিলেন। ওইটার পরে কি হলো? কোনো খোঁজ খবর পেয়েছেন আপনি ওটা সম্পর্কে? ওইটার আমি কোথাও আর খুঁজে পাইনি। এমনকি স্বয়ং দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বিভিন্ন সময় ফ্রাস্ট্রেশন প্রকাশ করেছেন। আমি মিডিয়ায় পড়েছি যে আমরা এত বড় একটা কাজ করলাম, আমাদের কমিটিকে তো এরপরে আর সরকার কখনো একবার ডাকলো না, আর কখনো শুনতেও চাইলো না কোনো কিছু। আবার সেই কমিটির যে রিপোর্টটি, সেই রিপোর্টটি নিয়েও কিন্তু মাসুদ ভাই নানা রকম কথা আছে। যে ওনারা যে ফিগারটা দেখিয়েছেন, আপনি যদি হিসাব করেন যে গত 15 বছরের দেশের বাজেট, দেখা যাচ্ছে যে যে পরিমাণ টাকা পাচার হয়েছে, দেশের যে ডেভেলপমেন্ট বাজেটের চাইতেও বেশি টাকা পাচার হয়ে গেছে। এখন এই শ্বেতপত্র কমিটিতে যেই অ্যামাউন্টটা বলা হচ্ছে, সেটি যদি রাষ্ট্রীয় উন্নয়ন বাজেটের বেশি হয়, তাহলে দেশের তাহলে দেশ থাকলো কোথায়? কিংবা এই সময়ে দেশের যে টুকটাক যদি ছোটখাটো কিছু কাজও হয়ে থাকে, সেই কাজগুলো কিভাবে হয়েছে? আমরা শুনেছি যে তারা অনেকে বলেছেন যে পত্রিকার বিভিন্ন রিপোর্ট বা বিভিন্ন সময় কম্পাইল করে করে তারা এরকম একটা জায়গায় পৌঁছেছে, কিন্তু গভর্নমেন্ট আমার মনে হয় যে এই বিষয়টিকে পরবর্তীতে আর এটিকে পার্সিউ করে নাই, তাদেরকেও ডাকে নাই। বা গভর্নমেন্ট বক্তৃতা করার জন্য একটা নাম্বার পেয়েছে, সেই নাম্বারটা ধরে বক্তৃতা করেছেন। যেমন আমাদের চিফ অ্যাডভাইজার বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামে গিয়ে তিনি বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে যে একেবারে শেষ হয়ে গেছে এমন কথাবার্তা বলেছেন সবসময়। সেখানে তিনি দেবপ্রিয় ভট্টাচার্য সেই কমিটির যে রিপোর্টটা, সেই রিপোর্টের যে ফিগার, সেই ফিগারটা নিয়ে তিনি কথাবার্তা বলেছেন। এবং এই জায়গায় কিন্তু আমি জানি না, তবু আমি একটু বলি যে আপনি সংসারের প্রধান, আপনি যদি সমাজের নানা জায়গায় গিয়ে বলেন আমার সংসার চলছে না, আমার সংসার কিন্তু একেবারে ফুটো হয়ে গেছে, আমার সংসারে কিন্তু কিছু নাই, সেটা ভালো শোনায় কিনা, বা আপনার ফ্যামিলি সম্পর্কে বাইরের মানুষের ধারণাটা কি হবে? ঠিক একই অবস্থায় চিফ অ্যাডভাইজার যখন ইন্টারন্যাশনাল ফোরামে গিয়ে বলে যে আমার দেশের এতদিন তোমরা ইকোনমির যেসব ডাটা পেয়েছো, সেই সব ডাটা একেবারে ফলস, তখন যে লোকটা বাইরে বসে চিন্তা করবে যে আমি বাংলাদেশে ব্যবসা করতে যাব, ইনভেস্টমেন্ট করতে যাব, সেই লোকটা কি ভাববে? ও তাহলে বাংলাদেশ সবকিছু ফলসের উপর, কারণ ওই দেশের সরকার প্রধান বলতেছে এই কথাটা। ফলে আপনি কিন্তু একটা রাজনৈতিক সুবিধা নিতে গিয়ে
আপনার আগের সরকারকে